বা এই মুহূর্তে এখনো কিছু জানায়নি। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে বক্তব্য পাবো। কারণ আমরা জানি ভারতের গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমও তাদেরকে এই আন্দোলনকে বিভিন্নভাবে কভার করেছে এবং আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তাদের কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাবো। এখন আমরা কিছু পাইনি। তবে একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু বলা হয়েছিল, সরকার বলেছিল যে শিক্ষামন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দিয়ে অন্য একটি মন্ত্রণালয় দিবে। কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিন্তু প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন কোনোভাবেই শিক্ষামন্ত্রীকে মন্ত্রিসভায় রাখার কোনো সুযোগ নেই। তিনি যে ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়েছেন, অন্ততপক্ষে অভিযোগ করা হচ্ছে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে আসলে একজন মন্ত্রী মন্ত্রিসভা করতে পারে না, তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তো এই মুহূর্তে আমরা সিজিপির কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করছি। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা বিবৃতিটা পাবো। তখন আসলে এই বিষয়ে আরো বিস্তারিত আপনাকে আমি জানাতে পারবো। ধন্যবাদ। কিন্তু আপনার কাছে আরো প্রশ্ন যে এখন ধরেন যে একটা বিবৃতি দিলে এখন দেওয়া হয়নি, বাট এখন যদি বলা যায় আপনি কি এমন কোনো তথ্য পেয়েছেন সেখানকার আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা আসলে তাদের পরবর্তী যে পদক্ষেপ সেটা কি হতে পারে? শিক্ষার্থীরা এখন পর্যন্ত যে গত 10 দিন ধরে যা চলছে, বিশেষ করে 20 তারিখের পর থেকে সংসদ চলমান সংসদে যে পদযাত্রা ছিল তারপর থেকে শিক্ষকদের উপর দমন-পীড়ন, পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, এটা আসলে শিক্ষার্থীদের মনে ক্ষুব্ধ করেছে। আমরা যদিও দেখেছি তারা আন্দোলনের পাশাপাশি বিভিন্নভাবে গঠনমূলক সমালোচনা করছেন। এখনো পর্যন্ত কিন্তু মোদির পদত্যাগের দাবি আনুষ্ঠানিকভাবে আমরা দেখতে পাইনি। যদিও অভিজিৎ মিত্র সামাজিক মাধ্যমে ভিডিওতে বলেছেন যে শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ না করে তাহলে কিন্তু এই ককরোচ জনতা পার্টি নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামতেই পারে। কিন্তু আমরা যেহেতু দেখলাম এরই মধ্যে আজকে তৃতীয় দফার বৈঠকের কথা ছিল, সেই বৈঠক কিন্তু অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘন্টা আগেই আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যদি এই ঘটনা এখনই না ঘটতো এবং তারপরে তৃতীয় আলোচনা বসতে হতো বা তৃতীয় আলোচনা শুরু হতো, তখন কিন্তু আমরা স্পষ্টভাবেই নতুন আইনটা দিকে যেতে পারতাম। তবে ওদের শিক্ষার্থীদের অনেকেই কিন্তু নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি জানিয়েছেন। অভিজিৎ দীপকে হুমকি দিয়েছেন দাবি করতে রাজপথে নামার। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মোদীর বা সরকার পতন বা মোদীর পতন বা মোদীর কি বলবো পদত্যাগের দাবি, এগুলো নিয়ে কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আমরা পাইনি। তাই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এই আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বা কি হবে, শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে নাকি আরো শক্ত পদক্ষেপের দিকে আগে বাড়বে, সে ব্যাপারটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা একটু কঠিন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অর্ণব। যাচ্ছি পরবর্তী সংবাদে। ভারতে ককরোচ পথের আন্দোলনে থমকে গেছে দিল্লির ব্যবসা বাণিজ্য। সন্ত্রাস নিরাপত্তা রক্ষাবে সন্ধ্যার আগেই দোকান ও অফিস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি বিক্ষোভ ও নিরাপত্তার কারণে রাজধানীতে স্বাভাবিক সুপারচে প্রায় 70% লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। প্রতিষ্ঠানের আন্দোলনে উত্তপ্ত দিল্লি রাজপথ, বিক্ষোভের প্রভাব ছড়িয়ে পড়েছে ব্যবসা বাণিজ্যে। বাণিজ্যিক জনসংযোগ, দোকান, অফিস আর রেস্তোরাঁ সন্ধ্যা 6টার আগে বন্ধ করার নির্দেশে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। অনেকে বলছেন দিনের বেলা দোকান খোলা থাকলেও নিত্য আর গুরুত্বপূর্ণ পথ বন্ধ থাকায় ক্রেতা পাচ্ছেন না তারা। দমন করতে মেট্রো বন্ধ করা হচ্ছে, ব্যারিকেড দিয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, তাই ক্রেতারাও বিপদে ভয় পাচ্ছেন। তারা ১৬-১৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে এবং এটি আমাদের ব্যবসায় মারাত্মকভাবে প্রভাব ফেলছে। গ্রাহকরা যদি এখানে আসতে না পারে তাহলে আমরা কার কাছে ভিক্ষা করব? ব্যবসায়ী নেতারা বলছেন পুলিশ আর বিক্ষোভকারীরা সংঘর্ষ তৈরি করায় তারা নিরাপত্তা প্রদান করছেন। আমরা দোকানগুলো আগে ভাগে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ গত কয়েকদিনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমাদের নিরাপত্তা নেই। এই পরিস্থিতির কারণে প্রায় ১৫ লাখ ব্যবসায়ী এবং ১০ লাখ অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তো ব্যবসায়ী সংগঠনগুলো এই ধরনের বড় আন্দোলনের স্থান পরিবর্তন করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। আন্তর্জাতিক বুলেটিনে হচ্ছে একটা বিরতির খবর। একটি দেশের ভবিষ্যৎ গড়ে উঠবে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ডিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন ব্র্যান্ড ইন্দোনেশিয়া।
মালয়েশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিনকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই ই গ্রেড ক্লিনকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমেরিকার মতো আন্তর্জাতিক খবর। ইরান যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে। চায়না ও রাশিয়াকে এমন হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন এই দুই দেশ ইরানকে কোনোভাবেই অস্ত্র দিবে না জানিয়ে আশ্বস্ত করেছিলেন। এদিকে এসসিও সম্মেলনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী। চায়না বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে সেটি তাদের জন্য খুবই খারাপ হবে, এমন সতর্কবার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন চায়না ও রাশিয়া তাকে আশ্বস্ত করেছে তারা এমন করবে না। তিনি বিশ্বাস করেন এই দুই দেশ ইরান যুদ্ধে অংশ নেবে না। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চায়না ও রাশিয়া ইরানকে সহায়তা করছে, প্রতিরক্ষা মন্ত্রীকে বন্ধুত্বের বিষয়ে প্রশ্ন করা হলে এমন মন্তব্য করেন ট্রাম্প। এ সময় শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন দুজনের প্রতিশ্রুতির উপর আস্থা রাখেন বলেও জানান তিনি। বলেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিং বৈঠকে তাকে আশ্বস্ত করেছেন যে দেশটি কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র দেবে বা বিক্রি করবে না, এমনকি চায়না কোম্পানির মাধ্যমেও নয়। এদিকে শুক্রবার কিরগিজস্তানের চৌদ্দ আতায় অনুষ্ঠিত সাংহাই সহযোগিতার সংস্থা এসসিওর সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ওয়াং ই বলেন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতির মর্যাদা রক্ষার প্রতিষ্ঠাকে সমর্থন করে দেশটি। আলোচনা অব্যাহত রাখা এবং ইসলামাবাদ সমঝোতা স্বরূপ অর্জিত ঐক্যমত্যে ফিরে যাওয়া এখন জরুরি বলেও মন্তব্য করেন ওয়াং ই। এদিকে চায়না ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানকে অস্ত্র দেবে না জানিয়ে আশ্বস্ত করেছেন বলে জানান ট্রাম্প। বলেন পুতিন জানেন যে আমেরিকা ইউক্রেনকে অস্ত্র বিক্রি করে না, নেটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে ওয়াশিংটন। নেটো পুরো মূল্য পরিশোধ করে তা কিনে নেয়। এরপর সেই অস্ত্র কিভাবে বিতরণ করা হয় সে বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান ডোনাল্ড ট্রাম্প। তুর্কি নিয়ন্ত্রিত হুদেইদাহ বন্দরে হামলা চালিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে আমেরিকার সাথে ইরানের চলমান সংঘাতের মধ্যে এই হামলা। এর কয়েক ঘন্টা পরে সৌদি আরবের জিজান সাগরে মিসাইলের পাল্টা আক্রমণের দাবি করেছে তুর্কি। এদিকে উত্তেজনার মধ্যে ইরান থেকে আইআরজিসি কমান্ডাররা ড্রোন ও অস্ত্র সহ হুথিদের সাথে যোগ দিয়েছেন বলে জানাচ্ছে রয়টার্স। হুথি নিয়ন্ত্রিত লোহিত সাগরের বন্দরনগরী হুদেইদায় হামলা চালিয়েছে সৌদি আরব। শুক্রবার রাতে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলটিতে হামলার ঘোষণা আসে। হুদেইদাহ বন্দরে বিস্ফোরণ ঘটলেও স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেনি রিয়াদ সমর্থিত জোট। এই অভিযানকে চলতি সপ্তাহে লোহিত সাগরে সৌদি তেলের ট্যাঙ্কারে হুথির হামলার জবাব বলে জানায় সৌদি নেতৃত্বাধীন জোটটি। তবে হামলার ঘটনাকে বড় ভুল আখ্যা দিয়ে রিয়াদকে এর জন্য চড়া মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীকে। হুথি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয় সৌদির হামলায় গোষ্ঠীটির যোগাযোগ ব্যবস্থাকে আঘাত করা হয়। এছাড়াও তামারাক দ্বীপেও হামলার কথা জানিয়েছে আইআরসি রাষ্ট্রটি। এতে অন্তত একজন আহত হয়েছেন। এর আগে সানা বিমানবন্দরে হামলার জবাবে গত সোমবার সৌদির উপর নৌঅবরোধের ঘোষণা দেয় হুথি। এর একদিন পরে দেশটির একাধিক তেলের ট্যাঙ্কারে ভয়াবহ হামলা চালায় তারা। এসব ঘটনায় সৌদি হুথির সংখ্যা অনিবার্য বলে জানান বিশ্লেষকরা। হুথির সাথে উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানির দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে পড়ে। এদিকে দ্বিতীয় দফায় ইরানে হামলা শুরুর পর হুথি মিত্রদের মাধ্যমে লোহিত সাগরের জল প্রতিরক্ষার হুঁশিয়ারি দিয়ে আসছিল তেহরান। লোহিত সাগরে অবরোধ ও হামলাকে ঘিরে তাই হুথির সাথে আমেরিকার সংঘাতের শঙ্কা। এই পরিস্থিতিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির কাছে ইরান ড্রোন সহ অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে বলে জানিয়েছে রয়টার্স। এছাড়াও সরাসরি অন্তত 1,000-এর বেশি আইআরজিসি কমান্ডার এবং সামরিক পরামর্শকও যোগ দিয়েছে হুথি গোষ্ঠীটির সাথে। এই মাসের মাঝামাঝি ইরান থেকে পাঠানো ফ্লাইটে আইআরজিসি ও অস্ত্র পৌঁছানোর পরই
একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ব্লু লাইন প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন কার। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিনকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিনকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। ইসরায়েলের উদ্যোগে ইরান আমেরিকার যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনা শুরুর পথ ধরেছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সফরে এই নিয়ে আলোচনা করেন ইসলামাবাদ। এদিকে ইরানের সাথে আলোচনা চলছে দাবি করে জোরালো হামলা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান আমেরিকার যুদ্ধ বন্ধে তৎপরতা
কমাতে